দান করে কুইক রেন্টালের দায়মুক্তি অবৈধ, হাইকোর্টের রায়, মন্ত্রীর একক ক্ষমতা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অসাংবিধানিক ঘোষণা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো, এএফপিকে ডক্টর ইউনূস, সংস্কার কাজ শেষ হলে নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি। গণ আন্দোলনে আহতদের প্রতিনিধির সঙ্গে দুপুরে সরকারের বৈঠক, ডিসেম্বরের মধ্যে সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি উপদেষ্টাদের। জুলাই অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র আন্ডারওয়ার্ল্ডের হাতে, বলছেন গোয়েন্দারা। বেড়েছে অপরাধ, নিয়মিত অভিযানে লাগাম টানার চেষ্টা। এবং 2 বছরের জন্য শাহজালালের থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে যাচ্ছে বিমান। প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠির সক্ষমতা নিয়ে প্রশ্ন। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি, আইনের দায়মুক্তি এবং ক্রয় সংক্রান্ত মন্ত্রীর একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। গেল 2 সেপ্টেম্বর কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন কেন অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। আইনজীবী শাহদিন মালিক বলেন, দুর্নীতির বৈধতা দিতেই এই আইনটি করেছিল আওয়ামী লীগ সরকার, যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সরকারের যে কোনো ক্রয় বিক্রয়, এটা তো একটা পাবলিক প্রসেস, টেন্ডারিং প্রসেসের মাধ্যমে হয়। এটা টেন্ডার ছাড়াই উনাকে ক্ষমতা দেওয়া হয়েছিল। 6(2) ধারায় অনেকগুলি কুইক রেন্টাল প্রজেক্ট হয়েছে। আপনারা জানেন যে কুইক রেন্টাল প্রজেক্টের বিশেষত্ব হলো যে তারা বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক, তারা পুরো টাকা পাবে। 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে 20 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু 100 মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। তো ওই জন্যই আদালত এই 6(2)কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এ বিষয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, দায়মুক্তি আইনে আদালতের পর্যবেক্ষণ কি? এ রায়ের মাধ্যমে গেল সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিচারের সুযোগ থাকছে কিনা, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ডানা, আপনি যেমনটি জানেন যে এই যে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন, এখানে কিন্তু 6 ক ধারায় যেটি আছে সেটি হচ্ছে কুইক রেন্টালের সময় হচ্ছে তারা বলেছিলেন যে এখানে কোনো চুক্তি যদি হয় সেখানে আদালত বা কোনো ধরনের কোনো প্রশ্ন তাদের তোলা যাবে না। এবং 9 ধারায় হচ্ছে তারা এটা বলেছিলেন যে মন্ত্রীরা যারা আছেন তাদের হচ্ছে একক ক্ষমতা বল দিতে হবে, এই মন্ত্রী এককভাবে যে কোনো সিদ্ধান্ত হচ্ছে নিবে। তো সেটি নিয়ে আজকে আদালতে হচ্ছে শাহদিন মালিক বলেছেন যে এই জিনিসগুলো যদি থাকে তাহলে কিন্তু এই যে কুইক রেন্টালের যে বিদ্যুৎ আইন, সেখানে কিন্তু আওয়ামী লীগ সরকার বা হচ্ছে তারা নিজেদের স্বার্থে বা লুটপাটের জন্য আসলে এই আইনটি করা হয়েছিল। এবং এরপরই হচ্ছে এই আইনে যে একক ক্ষমতা বলে যে ধারাটি ছিল সেটিকে কিন্তু অসাংবিধানিক এবং অসাংঘর্ষিক হচ্ছে বলে দিয়েছেন। এবং সেই সাথে যদি বলতে চাই যে কুইক রেন্টাল যেগুলো ব্যক্তি উদ্যোগে করা হয়েছে সেগুলো সরকারের আওতায় আনতেও নির্দেশ দেওয়া হয়েছে এবং বিদ্যুতের উৎপাদন আরো সচল করার জন্য বলেছেন। এবং এই যে এই রায়টি যে দিল, এখন হচ্ছে এই রায়ের ফলে কিন্তু সরকার চাইলে এখন বিদ্যুতের যে কোনো চুক্তি হচ্ছে বাতিল করতে পারবেন। এরপর হচ্ছে এখন হচ্ছে এছাড়া আদালতে স্বাধীন মালিকও আমাদেরকে বলেছেন যে এই চুক্তিটি যদি থাকে তাহলে কিন্তু কেন হচ্ছে মন্ত্রীদের একক ক্ষমতা বল দিতে হবে। মন্ত্রীর যদি একক ক্ষমতা থাকে তাহলে কিন্তু যে কোনো আইন বা যে কোনো কিছুতে আসলে প্রশ্ন থেকে যায়। তো এটির ফলেই হচ্ছে এই রায়টিকে হচ্ছে বাতিল ঘোষণা করেছে এবং অবৈধ ঘোষণা করেছে এবং এটির সাথে সেই সাথে অসাংবিধানিকও বলে হাইকোর্ট রায় দিয়েছে। এই ছিল সর্বশেষ খবর হাইকোর্ট থেকে। জানা সাবরিনা, ধন্যবাদ আপনাকে। আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। যত তাড়াতাড়ি সংস্কার হবে তত তাড়াতাড়ি দেশে নির্বাচন হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচিত সরকারই দেশ পরিচালনা করবে জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো। স্থানীয় সময় বুধবার আজারবাইজানের বাকুতে আয়োজিত জলবায়ু সম্মেলনের সাইট লাইনে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত রাহান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে।
জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন উপলক্ষে আজারবাইজানের বাকুতে ব্যস্ত সময় কাটছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি সাইড লাইনে বিভিন্ন দেশের শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরই ফাঁকে স্থানীয় সময় বুধবার বার্তা সংস্থা এএফপিকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এএফপিকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সংস্কারের গতি নির্ধারণ করবে বাংলাদেশ কত তাড়াতাড়ি নির্বাচনে যেতে পারবে। ভোটের গণতন্ত্রের দিকে দেশকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। That's a promise that we made that as soon as we are ready we'll have the elections so the elected people can take over, run the country. ডক্টর ইউনূস বলেন, বর্তমান সরকার প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই জাতীয় নির্বাচন হবে। নির্বাচিতরা দেশ পরিচালনা করতে পারবেন। সরকার, সংসদ এবং নির্বাচনী বিধিমালার পাশাপাশি সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুত একমত হতে হবে বলে মন্তব্য করেন তিনি। সরকারের অবস্থান তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। We are the interim government, so our period should be as short as possible. বিভিন্ন সেক্টরে অস্থিতিশীলতা নিয়ে সরকারের উদ্বেগের কথাও জানান তিনি। গণ অভ্যুত্থানের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার মাধ্যমে অস্থিতিশীলতার সমাধান সম্ভব। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রায় 13.5 ঘন্টা পর সড়ক ছেড়ে হাসপাতালে ফিরেছেন জুলাই আগস্ট গণ আন্দোলনে আহতরা। মধ্যরাতে 4 উপদেষ্টা পঙ্গু হাসপাতালের সামনে আন্দোলনরতদের সঙ্গে দেখা করে সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন। বৃহস্পতিবার দুপুরে তাদের নিয়ে বৈঠক করে পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করা হবে। সেই অনুযায়ী ডিসেম্বরের মধ্যে সব সমস্যার সমাধান হবে বলে আশা জানান উপদেষ্টারা। ফজলে আদিত্যের প্রতিবেদন। ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে বিক্ষুব্ধদের শান্ত করতে বুধবার মধ্যরাতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে ছুটে যান 4 উপদেষ্টা। শুরুতে গণ আন্দোলনে আহতদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও উপদেষ্টা মাহফুজ আলম। তাদের ভোগান্তির জন্য ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেন তারা। বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে সব সমস্যা সমাধান করা হবে। আমাদের ভুল হয়েছে, আমাদের ঘাটতি আছে, আমরা সেই ঘাটতি মোকাবেলার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে আপনারা যদি চান আমিও 2টার সময় মিটিংয়ে থাকবো। একটা মিটিং যখন হয় সেখানে আমাদের অনেক কাগজপত্র দেখতে হবে, জুলাই ফাউন্ডেশনের লোকজনকে রাখবে, কারা পেয়েছে কারা পায়নি, কোথায় আমাদের সমস্যা হয়েছে সবকিছু আমাদের জানতে হবে। আমাদের এটা দেখে ভালো লাগছে না যে আপনারা এত কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে আছেন। আপনারা হয়তো আমাদের চেয়ে বেশি আহত হয়েছেন, আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আজীবন, এবং আমরা শুধু এই গভর্নমেন্টের দিক থেকে না, আজীবন এই গভর্নমেন্ট পড়ার পরেও যত লড়াই থাকবে আপনাদের সাথে মিলেই লড়বো। অন্য উপদেষ্টারাও দুর্বলতার কথা স্বীকার করেন। বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার। দয়া করে আমাদেরকে ওই পরিবেশটা করে দেন, আমরা যাতে বসে একটা রূপরেখা আগামীকালকেই ঘোষণা করতে পারি এবং সেটা বাস্তবায়নটা ডিসেম্বরের মধ্যে করতে পারি। আপনারা যান, ভিতরে যান। আমরা কালকে যে কথা দিচ্ছি আমরা আমাদের কথা রাখবো। যদি আমরা কথা রাখতে ব্যর্থ হই, এরপর আপনারা যা করবেন সেটা আমরা মাথা পেতে নেব। আন্তর্জাতিক কোন সুপারিশের বাইরে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা থেকে আপনাদেরকে আমরা কোনোভাবে বঞ্চিত করব না। সব দাবি বাস্তবায়নে উপদেষ্টাদের দেয়া আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে হাসপাতালে ফিরে যান আহতরা। এর আগে বুধবার দুপুরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং ব্রিটিশ হাই কমিশনার হাসপাতাল পরিদর্শনে এলে বিক্ষোভের মুখে পড়েন। পরে হাসপাতালের সামনের সড়কে অবরোধ করে আহতরা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। আহতদের প্রতিশ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানী পঙ্গু হাসপাতালে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। জানান, দেশ পরিচালনার দায়িত্ব পেলে গণ আন্দোলনে আহত ও নিহতদের প্রত্যেক পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করবে বিএনপি। ফ্যাসিবাদী শক্তি ও তার দোসররা কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো 5 লাখ টাকা অনুদান আহতদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং এই রোগীদের জন্য উনি তাৎক্ষণিকভাবে আমাদের কাছে 5 লক্ষ টাকা প্রেরণ করেছেন। আমরা সেটা আজকে এখনই আমাদের ডাক্তার রফিক সাহেব আছেন এখানে, স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সম্পাদক দলের, ওনার হাতে দিয়ে যাচ্ছি। উনি প্রত্যেকের কাছে যার যতটুকু প্রয়োজন
উনি একটা বিতরণ করে যাবেন এখনই। এইটাও আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, যদি ইনশাআল্লাহ আমরা দেশ পরিচালনার দায়িত্ব পাই, তখন অবশ্যই সকল আহত এবং সকল শহীদদের পরিবারের সাথে আমরা বসে তাদের প্রত্যেকের জন্য যার যেভাবে পুনর্বাসন করা দরকার, চিকিৎসা করা দরকার, সেই ব্যবস্থা আমরা নেব। গোয়েন্দা তথ্য মতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্র চলে গেছে আন্ডারগ্রাউন্ডে, যা ব্যবহার করে রাজধানীতে অপরাধ কার্যক্রম চালাচ্ছে অপরাধীরা। নিয়মিত অভিযান চালিয়ে 4 সেপ্টেম্বর থেকে নভেম্বর প্রথম সপ্তাহ পর্যন্ত 389টি অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এসব অস্ত্র উদ্ধার করা না গেলে অপরাধ প্রবণতা আরও বাড়তে পারে। শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্ট। 5 আগস্ট এভাবেই ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছিল। শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের পতন আর শেখ হাসিনার দেশ ছাড়ার পর পালিয়ে যায় পুলিশ সদস্যরাও, হারিয়ে যায় বাহিনীর বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। গণভবনে এসএসএফ সদস্যদের বিভিন্ন ধরনের ট্যাকটিক্যাল গিয়ার, অস্ত্র, গোলাবারুদ, সাজ সরঞ্জাম, বেতার যন্ত্র ও অপারেশনাল সরঞ্জাম মজুদ ছিল। জাতীয় সংসদ ভবনেও ছিল এসএসএফ এর অস্ত্র ও গোলাবারুদ। 5 আগস্ট যা লুট হয়ে যায়, এর মধ্যে কিছু উদ্ধার হলেও অত্যাধুনিক অ্যাস্ট্রো রাইফেল, স্নাইপার রাইফেল, ফ্ল্যাশব্যাক গ্রেনেড, অ্যান্টি ড্রোন সিস্টেম, বেতার ডিভাইস সহ 32টি ভারী অস্ত্র ও বিপুল পরিমাণ গুলির কোনো হদিস মিলেনি। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী পুলিশ সদস্য, বিভিন্ন থানা, কারাগার ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে 5,829টি আগ্নেয়াস্ত্র এবং 6,51,609টি গুলি লুট হয়। এর মধ্যে 4,283টি অস্ত্র এবং 3,88,182টি গুলি উদ্ধার হয়েছে। এখনও 1,546টি অস্ত্রের সন্ধান মিলেনি। 4 সেপ্টেম্বর থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত 389টি অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। সম্প্রতি রাজধানীতে খুনোখুনির ঘটনাও বেড়েছে। 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর 30 আগস্ট পর্যন্ত 29টি খুনের ঘটনা ঘটেছে। সেপ্টেম্বর ও অক্টোবরে 2 শতাধিক মরদেহ উদ্ধার হয়েছে, যার মধ্যে খুনের ঘটনা শতাধিক। গেল বছর এই সময়ে খুনের ঘটনা ছিল 56টি। গোয়েন্দা তথ্য বলছে, উদ্ধার না হওয়া অস্ত্রগুলো আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। বিশেষ করে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, পল্লবী, যাত্রাবাড়ি, বাড্ডা, কলাবাগান, হাজারীবাগ, ঢাকা উদ্যান, বসিলা, আদাবর এবং লালবাগের সন্ত্রাসী গোষ্ঠী এসব অস্ত্র সংগ্রহ করেছে। সম্প্রতি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ইসরায়েলে তৈরি উজি পিস্তল উদ্ধার তার সত্যতা প্রমাণ করে। এদিকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর অলিগলিতে ঘটছে ছিনতাই। অস্ত্র দেখিয়ে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে অপরাধীরা। ছিনতাইয়ে বাধা দেয়ায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। গেল 3 মাসে ছিনতাইকারীদের হাতে প্রাণ দিয়েছে 4 জন। লুট হওয়া অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। অস্ত্র উদ্ধারের জন্য আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আপনি জানেন, সাম্প্রতিক সময়ে কিছু কিছু এলাকায় বিশেষ কিছু অপরাধ বেড়ে গিয়েছিল। তার প্রেক্ষিতে আমরা সারাশি অভিযান পরিচালনা করেছি। এইসব জায়গা থেকে 2 শতাধিক অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এসব অস্ত্র উদ্ধার করা না গেলে অপরাধের প্রবণতা আরও বাড়তে পারে। রিকভার করা খুবই জরুরি। আমি নিশ্চিত সেনাবাহিনী অন গ্রাউন্ডে আছে, তারা ধীরে ধীরে এগুলা, যতদিন পর্যন্ত অস্ত্রগুলো উদ্ধার না হবে ততদিন পর্যন্ত আমরা একটা থ্রেটের মধ্যে থাকবো। একই সঙ্গে যৌথ বাহিনীকে অপরাধ দমনের পাশাপাশি অস্ত্র উদ্ধারে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন তারা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। হাজী সেলিমের বড় ছেলে ও ঢাকার 7 আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে রাজধানী গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সোলাইমান সেলিম গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। সোলাইমানের বাবা হাজী সেলিমও বর্তমানে কারাগারে আছেন। দুই বছরের জন্য শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং দায়িত্ব পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সম্প্রতি রাষ্ট্রীয় বিমান সংস্থাটিকে এ দায়িত্ব দিয়ে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ। তবে বিমানের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। আর বিমানের দাবি, গ্রাউন্ড হ্যান্ডলিং এর শতভাগ প্রস্তুত তারা। কেনা হয়েছে যন্ত্রপাতি, নিয়োগ দেওয়া হয়েছে জনবল। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনের জন্য প্রস্তুত প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত 3য় টার্মিনাল।
এই টার্মিনাল পুরোপুরি চালু হলে বছরে সেবা দেওয়া সম্ভব হবে প্রায় 2 কোটি যাত্রীকে। জাপানের আর্থিক সহায়তায় নির্মিত এই টার্মিনালের আয় থেকেই পরিশোধ করার কথা রয়েছে ঋণের টাকা। তাই শুরু থেকেই গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব পাবার কথা ছিল বিমানের পাশাপাশি বিদেশি কোনো সংস্থার। সম্প্রতি একটি জরিপে উঠে আসে বিমানের সেবায় সন্তুষ্ট নয় 93% বিদেশি এয়ারলাইন্স। তবে এসব আলোচনা ছাপিয়ে এককভাবে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব পেয়েছে বিমান। তৃতীয় টার্মিনালকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। এরই মধ্যে কেনা হয়েছে প্রায় 1000 কোটি টাকার সরঞ্জাম, নিয়োগ করা হয়েছে জনবল। নিজেদের দুর্নাম ঘুচিয়ে নতুন টার্মিনালে সেবার মান আরও উন্নত হবে বলে আশা বিমানের এই কর্মকর্তার। অনেক যখন প্লেন ল্যান্ড করে আমি তখন কিন্তু একসাথে কতগুলো ডেস্ক আছে, বেশি তো সেরকম নাই, যার ফলে জট লেগে যায় প্যাসেঞ্জারের। তো ইমিগ্রেশনের এই সমস্যাটা তো বিমানের তৈরি করা না। তারপরে আমাদের লাগেজ পেতে দেরি হয়, আমাদের বেল্টের সংখ্যাও কম আসছে। ইনশাল্লাহ বিমান পারবে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ। আমরা 2 বছর ধরে প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের প্রস্তুতি একদম শেষের পর্যায়ে আসছে। আমরা যে এই গ্রাউন্ড হ্যান্ডলিং করতে পারবো সেই জন্য যে একটা সার্টিফিকেট দরকার, আইসাগো সার্টিফিকেট, সেটাও বিমান পেয়েছে এবং ইকুইপমেন্টও আমাদের প্রচুর আনা হয়েছে, আরও আসতেছে রাস্তায়। তবে এককভাবে বিমান যাত্রী সেবার মান কতটুকু নিশ্চিত করতে পারবে তা নিয়ে শঙ্কা রয়েছে বিশেষজ্ঞের। আবার বিমান ব্যর্থ হলে নতুন কোনো এয়ারলাইন্স বাংলাদেশমুখী হবে না বলেও জানান তিনি। বিমানের অ্যাজ পার ইকুইপমেন্ট কনসার্ন বিমান সেটা প্রয়োগ করেছে বা করতে পারবে। বিমানের সার্ভিসের ব্যাপারে আমাদের কাস্টমাররা, প্যাসেঞ্জাররা কেউ হ্যাপি না। তো এই সংকট যে তাদের যে আপনার ইমেজ যে সংকটটা, এই ইমেজ সংকটটাতে তারা কীভাবে বেরিয়ে আসবে? বাংলাদেশ থেকে অনেকে মুখ ফিরে নিয়ে গেছে এইসব সার্ভিসের কারণে। তো এখন যদি তার পারফরমেন্সটা ওইভাবে উন্নত না করতে পারে, দিস কুড বি ওয়ান অফ দ্য রিজন যেন কেন তারা আসবে না। দেশের সব বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্বে রয়েছে বিমান, সেখানে তাদের সেবার মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। সমালোচনা ছাপিয়ে বিমান কতটুকু সফল হয় তা এখন দেখার বিষয়। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দেশের 26 ভাগ নারী বা প্রতি 4 জনের 1 জন গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত, যাদের অর্ধেকই জানেন না আক্রান্তের কথা। ফলে রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায়, বাড়ছে গর্ভপাতের ঘটনাও। মায়ের কারণে কম বয়সী এমনকি শিশুরাও আক্রান্ত হচ্ছেন টাইপ 2 ডায়াবেটিসে। অসচেতনতায় ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা বাড়ায়, কমে যাচ্ছে কর্মক্ষমতা, বলছেন বিশেষজ্ঞরাও। হাসান মাহমুদের রিপোর্ট। বুঝতে পারিনি হঠাৎ করে। 24 বছরের শারমিন খাতুন দ্বিতীয় সন্তান গর্ভধারণের মধ্যবর্তী সময়ে নিয়মিত পরীক্ষায় ডায়াবেটিস শনাক্ত হয়। এক পর্যায়ে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে গর্ভপাত হয় গেল বছর। আবারও গর্ভধারণের পর শনাক্ত হয় ডায়াবেটিস। আগের থেকেই ব্লাড গেছে, এই 23 রমজানের কালাই ব্লাড গেছে, তাই ওই ব্লাড দেখে আবার গেছিলাম। তাই ওই সময় ওষুধ দিয়েছে, ওর সাথে কোনো কাজ হয়নি। শারমিন আক্তারের মতো স্বাস্থ্যকর্মী নিবেদিতা দাস তৃতীয় ধাপের গর্ভাবস্থায় ডায়াবেটিস শনাক্ত হওয়ায় চিকিৎসকের কাছে এসেছেন। সর্বোচ্চ সতর্কতায়ও বাড়তির শঙ্কা তার মনে। আগে ঝামেলা ছিল না, এখন কনসেপ্ট করার পর থেকে 3rd টার্মিস্টারে এসে ধরা পড়ছে যে জিডিএম, গেস্টেশনাল ডায়াবেটিস। না, শারীরিক প্রবলেম নাই, এটা সুগার বাড়তেছে, আমার চেক করা লাগতেছে প্রতিদিন। চিকিৎসকরা বলছেন প্রতি 4 জনে 1 জন নারী গর্ভাবস্থায় ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে বিকলাঙ্গ সন্তান জন্মদান, এমনকি গর্ভপাতের ঝুঁকিও বাড়ছে। এমনিতেই ডায়াবেটিস যাদের থাকে তাদের এমনিতেই সতর্ক হতে হয়। বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে অ্যাবর্শন হতে পারে। বাচ্চার যে প্রথম 3 মাস অর্গানোজেনেসিস হয়, অর্থাৎ তার হাত পা তৈরি হয়, ওই সময়টাতে ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে তাহলে কিন্তু যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট, বাচ্চা পরবর্তীতে বিকলাঙ্গও হতে পারে। নারী ডায়াবেটিসে আক্রান্ত হলে সন্তানের টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি তৈরি হচ্ছে। ফলে দীর্ঘমেয়াদে রোগাক্রান্ত প্রজন্ম তৈরি হচ্ছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। মায়ের পেটে থাকার সময় রক্তে গ্লুকোজ বেশি ছিল, এদের আজীবন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 40% বেড়ে গিয়েছে। এটি কিন্তু আজকে অতটা গুরুত্ব না পেলে এটা কিন্তু ওই বাচ্চাটির আজীবন এটি নিয়ে বহন করবে, কিন্তু তাতেও কিন্তু শেষ হলো না। মায়ের পেটে যে বাচ্চাটি ছিল সেটি যদি মেয়ে হয়, এই মেয়েটির আবার পলিসিস্টিক ওভারি সিনড্রোম এবং ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে গেল। এবং সে যখন আবার বাচ্চা নেবে সেটিও কিন্তু তার আবার গর্ভকালীন ডায়াবেটিসের সমস্যা থাকলো, এবং সে যদি আবার একটি মেয়ে বাচ্চাই ধারণ করে তাও কিন্তু সেই পরবর্তী জেনারেশন চলে গেল। তাহলে এই যে সমস্যাটি এটি কিন্তু জেনারেশন থেকে জেনারেশন চলতে থাকবে।
দেশে ডায়াবেটিসে আক্রান্ত অর্ধেক মানুষই জানেন না রোগ সম্পর্কে, অথচ খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তনে 50% ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। চুয়াডাঙ্গায় অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 9টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি বোয়ালমারি মাঠ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। তারা জানান, বৃহস্পতিবার সকালে হাজরাহাটি বোয়ালমারি মাঠে পানির বরজে কাজ করতে আসেন শ্রমিকরা। এ সময় একটি বরজের পাশে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় তারা। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। টাঙ্গাইলের মধুপুরগড় নানা কারণে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। দখল হতে হতে অনেকটা সংকুচিত হয়ে পড়েছে দেশের তৃতীয় বৃহত্তম এই বন। অভিযোগ রয়েছে বনের শত্রু বন বিভাগের লোকজনই নানা অজুহাতে টাকার বিনিময়ে বনের জমি বিক্রি করেন তারা। অসাধু এসব বন কর্মকর্তার প্রভাবশালীদের রাম রাজত্বে বলি হচ্ছে সাধারণ মানুষ। যে কোনো ঘটনায় দায় এসে পড়ছে তাদের উপর। আতিকুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের মধুপুরগড় দেশের তৃতীয় বৃহত্তম বন। বর্তমানে দখল ও বনখেকোদের দৌরাত্মে অস্তিত্ব সংকটে। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের কিছু কর্মকর্তা টাকার বিনিময়ে বনভূমি বিক্রি এবং বিভিন্ন স্থাপনা নির্মাণে সহযোগিতা করছে। মধুপুরের সাগরদিঘি ইউনিয়নের ফুলমারির চালা মৌজার বনের 1716 একর জমি অবৈধভাবে ফসলাবাদ, ভবন নির্মাণ এবং কারখানার জন্য প্লট আকারে বরাদ্দ দেয়া হচ্ছে। খুঁটি হিসেবে ব্যবহারের জন্য টাকার বিনিময়ে গাছ কাটার সুযোগ করে দেয় বন বিভাগের অসাধু কর্মকর্তারা, যা ভাগাভাগি করেন বন কর্মী থেকে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। ফলে তারা এসব অনিয়মের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। এতে সাধারণ মানুষ ও ভূমিহীনরা চরম দুর্ভোগে পড়েছে। ভূমিহীন ও ছিন্নমূল মানুষ যারা বছরের পর বছর বাপদাদার ভিটেতে বসবাস করে আসছেন, তাদেরও ঘরের খুঁটি পরিবর্তনে বন বিভাগকে টাকা দিতে হয়। টাকা না দিলে দেয়া হয় মামলা। অসংখ্য মামলা কাঁধে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে বনাঞ্চলের মানুষ। ফরেস্টের নির্যাতনে আমরা এখন একটা পুরাতন ঘর যদি দিতে যাই, সেই ঘরটাও দিতে তাদেরকে 20,000-15,000 টাকা দিতে হয়। কিন্তু এখানে যদি পুরাতন কোনো ঘর যদি আসলে ভেঙে যায়, কোনো ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের কারণেও যদি ভেঙে যায়, তাহলে সেই ঘরগুলো যদি রিভারিং করতে যায়, তাহলে সেখানে বন বিভাগকে অনেক পরিমাণ টাকা দিতে হয়। টাঙ্গাইলের ঘাটাইল, মধুপুর, সখীপুর ও মির্জাপুর উপজেলার বনভূমিতে বসবাস করা সাধারণ মানুষের কাছে বন বিভাগ মানেই মূর্তিমান আতঙ্ক। তবে বন বিভাগ বলছে, নানা সীমাবদ্ধতার মাঝেও বনকে আগলে রেখেছেন তারা। আর কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ভাত খেতে গেলে তো কিছু ভাত পড়ে, আর আমার তো 100% আমরা তো সততার আওতায় আনতে পারি নাই। আমরা চেষ্টা করি যতটা মিনিমাইজ করা যায়। টাঙ্গাইলের 9টি রেঞ্জে 1,22,876 একর বনভূমি রয়েছে। এর মধ্যে 39,000 একর দখল হয়ে গেছে। দ্রুত এ বনভূমি উদ্ধারে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।